গোয়ার নাম শুনলেই একটুখানি ভয় পেয়ে যায়, বাবা অনেক খরচের বিষয়, কি করে যাব, এই ভেবে অনেকে পিছিয়ে চলে আসে। কিন্তু একটা কথা আমি আজ 4বার গোয়া যাওয়ার পরে বলতে পারি যে হ্যাঁ, হয়তো খরচ বেড়েছে আগের থেকে, কিন্তু এখনও চাইলে মানুষ বাজেট ট্রিপ করতে পারে। এখনও গোয়াতে সস্তায় অনেক জায়গায় থাকাও যায় এবং খাওয়াও যায়। তাই গোয়া মানেই যে প্রচণ্ড কস্টলি তা কিন্তু নয়। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে আমি সি বিচের সাইড সব হোটেলে, বড় বড় হোটেলে বসে ড্রিঙ্ক করব বা অনেক যা যা ককটেলস অ্যান্ড অল হয় দামি দামি সেই সব খাবার খাবো, তাহলে তো মুশকিল আছে। তাহলে অবশ্যই সেই বাজেট আপনার সেই অনুযায়ী বেড়ে যাবে। কিন্তু সেই সবগুলো বাদ দিলে আপনি যদি একটু ভিতরের দিকে থাকেন এবং সেই দিকেই কোনো ছোটো ছোটো যে সব গোয়ান রেস্টুরেন্টসগুলো আছে সেই গোয়ান রেস্টুরেন্টে খাবার খান, তাহলে কিন্তু পার ডে হিসাবে মোটামুটি 2000 টাকা থাকাও হয়ে যাবে এবং 1000 টাকা পার পার্সনে খাওয়াও হয়ে যাবে। তো এবার আপনারাই ভাবুন, আপনারা বাজেট ট্রিপ করবেন না আপনারা কস্টলিওয়ালা ট্রিপ করবেন, এটা তো আপনাদের চয়েস। তবে গোয়া যান, গোয়া খুব ভালো জায়গা, আমরা আবার যাব, বারবার যাব। আচ্ছা, তো শুরু থেকে বলতে গেলে হয় কি, আমরা কলকাতা থেকে ফ্লাইটে করে গোয়া পৌঁছেছি এবং সেম ডেতেই আমরা পালোলেম শিফট করে গেছি। আমরা পালোলেমে 2 দিন থাকবো এবং পালোলেমে যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটার নাম ছিল ইয়োর সোলমেট। এটা 3000 টাকা পার ডে আমাদের কাছে নিয়েছিল। এখানে কিন্তু কোনো খাবারের জায়গা ছিল না, আমাদের পুরো খাবারের ব্যাপারটা বাইরে থেকেই অ্যারেঞ্জ করতে হয়েছিল। তো কোনো ব্রেকফাস্ট বা কিছুই ইনক্লুড নেই, অনলি স্টে। ইন্ডিয়াতে যে এরকম পাওয়া যায় এরকম ছোট ছোট হোটেলে, সেটা আমি জানতাম না। এখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসের মধ্যে এগুলোর সাথে এগুলোও ফ্রি দিয়েছে। ইটস লাইক নিউ ফর মি। এরপর ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। তো এই যে বিচ রোডটা আছে পালোলেমের, এই বিচ রোডে অনেকগুলো ছোটো ছোটো গোয়ান রেস্টুরেন্ট আছে। তার মধ্যে একটা রেস্টুরেন্টে ঢুকে আমাদের ফেভারিট কিংফিশ রাওয়া ফ্রাই আর একটা গোয়ান থালি অর্ডার করেছি, বেশ ভালো খেতে, এবং আমাদের দুজনের মিলে বিল পড়েছে 890 টাকা। এরপর আর কোথাও ঘোরাঘুরি না করে সোজা বিচে এসে সানসেট দেখার পালা। এর মাঝখানে বলে দিই, সন্ধে হব করছিলো, তার মধ্যেখানে আমি বিচে ঘোরার সময় 2টো বটল পেলাম বিচের মধ্যে এবং সেটা ফেলে দিলাম ডাস্টবিনে। তো প্লিজ যারা ঘুরতে আসছেন তারা এরকম যত্রতত্র নিজের নোংরা ফেলবেন না। আচ্ছা, যারা প্রথমবার গোয়া যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা কিন্তু আমাদের এই ট্রিপটাকে ফলো করলে সবটা জানতে পারবেন না, কারণ কি আমরা যেহেতু অনেকবার গেছি, আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি। এবারের ট্রিপটা একটু রিল্যাক্সিংই রেখেছিলাম, বেশি জায়গা ঘুরিনি। আরও অনেক জায়গার খোঁজ পেতে হলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এর আগে আমার যে ভিডিওসগুলো আছে তাতে আরও অনেক ঘোরার জায়গার কথা আমি মেনশন করে দিয়েছি। সেই অনুযায়ী আপনারা আপনাদের আইটিনারি বানিয়ে নিতে পারেন। আর যদি আমার কাছে জানতে চান কমেন্টে, তাহলে আমিও আপনাদের হেল্প করে দেবো। সমুদ্রের এই আওয়াজটা এক নিমেষে মন ভালো করে দিতে পারে, তাই না? আগের দিন রাত্রেবেলা সেরকম করে কিছু খাওয়া হয়নি, টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে বিচ সাইডে একটা জায়গাতে সোজা চলে গেছি কোলা বিচ, কারণ আমাদের ব্যাক ওয়াটার কায়াকিং করার ছিল। আচ্ছা, এখানে একটা অদ্ভুত রকমের স্ক্যাম হচ্ছে, স্ক্যামের থেকেও বলা ভালো কি কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে, যে কোলা বিচে যে ব্যাকওয়াটারে কায়াকিং হয় আমরা সেটার উদ্দেশ্যেই গেছিলাম। এখানে মাঝ রাস্তায় এই যে ব্রিজটার উপরে অলমোস্ট গাড়ি দাঁড় করিয়ে তারা ইনসিস্ট করলো যে এটাই সেই কায়াকিং। আমার মনে হচ্ছিলো যে না, যে ছবিতে যেরকম দেখেছি সেরকম তো নয়। তো যাই হোক, তাও তাদের জোরাজোরিতে এখানে আমরা কায়াকিং করতে শুরু করলাম। এখানে বেশ বড় ওয়াটার বডিটা, অনেকটা জায়গা জুড়ে মানে যাওয়া যেতে পারে আর কি, অনেকটা দূর অ্যালাউড কায়াকিং করা। তো আমরা খুব একটা এনজয় করিনি। আমাদের কাছে ওই পালোলেম বিচে যখন আমরা সমুদ্রের মধ্যে কায়াকিং করেছিলাম তখন যেটা লেগেছিলো, যে ফিলিংসটা হয়েছিল, সেটা এখানে একেবারেই নেই। তো এই শান্ত ওয়াটারে কায়াকিং করে কোনোই মজা নেই, তো আমরা খুব একটা এনজয় করিনি। কিন্তু আসল ব্যাপারটা হলো যে কোলা বিচের কায়াকিং এটা নয়, যখন যাব কোলা বিচে তখন দেখতে পারবেন। এরপর আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম এই ট্রিপ টপ তাওয়া বলে রেস্টুরেন্টটা, দ্য বে অ্যাগন্ডা। এখানে থাকার জায়গাও রয়েছে, যেটা ব্যাকওয়াটারের পাশেও রয়েছে কিছু জায়গা, আবার সমুদ্রের পাশেও রয়েছে। এই ব্যাকওয়াটারটা পেরিয়ে সমুদ্রে যেতে হবে এবং এই হচ্ছে রুমসগুলো যেগুলো ব্যাকওয়াটারের পাশে। আমাদের রেস্টুরেন্ট হচ্ছে ওপারে, তো আমরা যাব এখন এই ব্যাকওয়াটার পেরিয়ে। এটা হচ্ছে আগন্ডা বিচের ব্যাকওয়াটার, যেখানে এপার থেকে ওপারে আমাদেরকে বোটে করে নিয়ে যায়। এই যে রেস্টুরেন্টটা রয়েছে দ্য বে, এরই একটা পার্ট এদিকে যেখানে ওই থাকার জায়গা রয়েছে, তারাই নিজেরাই ব্যবস্থা করেছে এরকম ছোট ছোট বোট, ওদিক থেকে টানছে দড়ি দিয়ে, এভাবেই যাতায়াত করে। এই প্রপার্টিটার মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে
এদিকে পিছন দিকে রয়েছে ব্যাক ওয়াটার, আর সামনের দিকে রয়েছে সমুদ্র, আগন্ডা বিচ। এটা হচ্ছে চিকেন কাফরিয়ান, হচ্ছে তন্দুর রেড স্ন্যাপার। এটা হচ্ছে গিয়ে বেনাফি পাই। এই বিচটা হচ্ছে গিয়ে আগন্ডা বিচ, এখান থেকেও কায়াকিং হয়। কোলা বিচে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে ওই ঝোপঝাড় পেরিয়ে মাঠের মধ্যে দিয়ে বেশ জঘন্য একটা রাস্তা দিয়ে, যেটা দিয়ে আমরা এলাম। আগন্ডা বিচের জাস্ট পাশ দিয়ে ওই রাস্তাটা শুরু হয়েছে। কিন্তু এই কষ্ট করে আসার পরে যেটা আমরা পেলাম, এই যে বলে না কষ্ট করলে কেষ্ট মেলে, সত্যি অসাধারণ ভিউ। আমার দেখা অলমোস্ট এইবারের ট্রিপে বেস্ট সানডাউনার প্লেস বলবো আমি। এই কোলা বিচের এই ক্লিপ থেকে যেটা দেখা যাচ্ছে বেস্ট। আর একটা রাস্তা আছে যেটা আরও খানিকটা এগিয়ে গিয়ে লেফট টার্ন নিতে হতো, বাট ওটা আই গেস ভালো হবে রাস্তাটা। এখানেও কয়েকটা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলোতে থাকা যায়, এবং সামনে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে রেস্টুরেন্টে বসে চিল করতে করতে সানডাউনার হিসাবে খারাপ লাগবে না, বেশ ভালোই জায়গাটা, অনেক শান্তশিষ্ট। এখানে নামা অ্যালাউড না, এখানের স্রোত আই গেস খুব বেশি হবে। এই হচ্ছে সেই বিখ্যাত কায়াকিং প্লেস। আচ্ছা, এখানকার জলটা কিন্তু ডেপথ একদম কম, মোটামুটি ওই 1 কোমর মতন জল, যেখানে সবাই কায়াকিং করছে। কালারফুল বোর্ডস, চারদিকে নারকেল গাছ, সরু মতন একটা টানেলের মতন ওই ব্যাক ওয়াটার, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু করে খুব একটা মজা আসবে বলে মনে হচ্ছে না। সমুদ্রের পাশে এভাবে কয়েক ঘন্টাও চুপচাপ বসে থাকা যায়। কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে মোটামুটি যখন সূর্য এবার অস্তে যাওয়ার পালা, তখন আমরা চলে আসলাম আবার পারোলেম বিচে। রাতেবেলা চিকেন ভিন্ডা আলু দিয়ে ভাত খেয়ে একদম জমিয়ে ঘুম। পরের দিন সাউথ গোয়া ছেড়ে আমাদের নর্থ গোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া। আমরা নর্থ গোয়াতে মরজিম বিচে ছিলাম। সেই মরজিম বিচে এই প্রপার্টিটা মোটামুটি একদম বিচ সাইড প্রপার্টি, বিভিন্ন রকম রুমস পাওয়া যায় এখানে। আমরা যেহেতু বিচ সাইড রুমে ছিলাম তাই একটু কস্টলি, বাট ভিতরের দিকে রুমগুলো বেশ 3-4 হাজার টাকা রেঞ্জে কিন্তু পাওয়া যায়। একদম বিচ ফ্রন্ট 504 রুম নাম্বার। আলমারি, টিভি, আয়নাটা একটু ছোট লাগছে, রুম সাইজটা বেশ বড়, এখানে এক্সট্রা বেডও থাকতে পারে। আর এই হচ্ছে ওয়াশরুম, ঠিকই আছে। দামটা একটুখানি বেশি, 10,000 টাকা, লোকেশনের জন্য অফকোর্স। এই প্রপার্টিটার নাম আমাদি বিচ ফ্রন্ট রিসর্ট। অনেক জঙ্গল ভিউ রুমও আছে, আর তার সাথে একটা বিল্ডিং আছে যেখানে কয়েকটা ফ্লোরে অনেক রুম আছে। এরপর আমরা রেডি হয়ে সোজা চলে গেছিলাম ওজরান বিচ, যেটা লিটল ভ্যাগাটার নামেও খুব পরিচিত। এখানে একটা পাথরের মধ্যে শিবের মূর্তি মতন তৈরি হয়েছিল, ন্যাচারালি তৈরি হয়েছিল, তারপর হয়তো কিছু রেনোভেশন পার্ক করেছে। তো এটা অনেক সময়তে জলে ঢাকা থাকে, তো এখন লাকিলি ওপেন রয়েছে। এরপর আমরা এখানে বেশ খানিকক্ষণ চুপচাপ বসে জাস্ট সানসেট এনজয় করলাম। এখানে অনেকগুলো ইনস্টাগ্রামেবল ক্যাফে রয়েছে, তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে এই ক্যাফে CO2, বাট সবগুলোতেই কভার চার্জ আছে 3000 এখানে ক্যাফে CO2তে বলেছিল। আমরা এরপর আবার মরজিম বিচের দিকে চলে যাই, এবং সেখানে যাওয়ার পথে একটা টিবেটিয়ান ক্যাফে ছিল, সেই ক্যাফেটাতে আমরা রাতে ডিনার সারি। পরের দিন সকালবেলা উঠে আমাদের আগের বারে ছুটে যাওয়া কুইরিয়াম কেভ দেখতে চলে গেছিলাম। এই কেভটার বিশেষত্ব হলো যে এটা সারাদিনের মধ্যে কিছু সময় ভিজিবল থাকে, বাকি সময়টা জলের মধ্যে থাকে। তো মানে এপার ওপার যে দেখা যাচ্ছে এই ব্যাপারটা বোঝা যায় না, যেহেতু জল ঢুকে যায়, যে যেমন এখন ঢুকছে। এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো পেরিয়েই ওই কেভটাতে যেতে হয়। তো যখনই যাবেন গুগলে দেখে নেবেন যে কোন সময়তে জল ঢোকার সময়, বা মানে জোয়ারের সময় কোনটা, সেটা আর কি। এরপর যদি আপনার সেরেনিটি পছন্দ, তাহলে এই কুইরিয়াম বিচে বসে বসে অনেকটা টাইম পার করে ফেলতে পারেন। নাহলে আপনি আড়ম্বলে চলে আসুন। আড়ম্বলে কিন্তু অনেক ভিড়, কুইরিয়ামের মতন শান্তশিষ্ট নয়। এখানে অনেক বিদেশি দেশি পর্যটকের পুরো একদম ভিড় রয়েছে। তবে এখানকার শ্যাকগুলো অতটা ভালো নয়, আমি অতটা পছন্দ করিনি পার্সোনালি। এখানে আমরা
পুরো একদম সানসেটটা দেখেছিলাম সেদিন, অনেকক্ষণ বসেছিলাম। কিন্তু এখানে শ্যাকগুলোর মধ্যে একটা প্রবলেম রয়েছে যে এত টাকার আপনাকে বিল করতেই হবে, নাহলে আপনারা এখানে বসতে পারবেন না, এরকম টাইপের একটু চিপ মেন্টালিটি রয়েছে, যার জন্য আমাদের খুব একটা ভালো লাগেনি। তবে যাই হোক, গোয়ার প্রত্যেকটা বিচই সানসেট দেখার জন্য যথেষ্ট সুন্দর। আরাম্বল বিচটাও বেশ ভালো লাগছে, বসে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড হয়ে গেছে। তারপরে আমরা আরাম্বলের যে মার্কেট প্লেসটা রয়েছে সেই মার্কেট প্লেসটা ঘুরে সুন্দরভাবে বেশ কয়েকটা জায়গা দোকান এক্সপ্লোর করে রাতেবেলাতে বাড়ি ফিরে গেছি। আর এখানেই আমাদের এইবারের গোয়া যাত্রা ইতি। কিছু বলতে হবে? Ну давайте скинги, где он? এখানে ফলস টাকা হবে না? বন্ধ করে দেবো? আড়ম্বরের এই হিপি মার্কেটটাও বেশ সুন্দর, এখানে অনেক অন্যরকম জিনিস, একটু হিপি হিপি জিনিসপত্রই বেশি রয়েছে। তো কেউ যদি শপিং করতে চান তাহলে এখানটা খুব ভালো। আমাদের এখানে শপিং টপিং কিছু করা হয়নি সেরকমভাবে, আমরা বাড়ি ফিরে গেছিলাম, একটা এই রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টে খাওয়া যদিও খুব একটা ভালো লাগেনি। তারপরের দিন সকালবেলা উঠে ব্যাক টু কলকাতা।